এখানে তোমাদের হিসাব বিজ্ঞান বইটি দেখতে পাচ্ছ। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ঢাকা কর্তৃক তোমাদেরকে বিনামূল্যে যে বইটি সরবরাহ করা হয়েছে, হিসাব বিজ্ঞান নবম দশম শ্রেণীর বই নিয়ে আমি আজকে আলোচনা করব। তোমরা আশা করি আমার সাথে থাকবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে কিছু ছবি তোমরা দেখতে পাচ্ছ। দেখো, আরেকটা ছবি দেখতে পাচ্ছ, আরেকটা ছবি দেখতে পাচ্ছ। প্রথম ছবিতে দেখো একজন দোকানদার একটা জিনিস বিক্রয় করার জন্য নামাচ্ছে। দ্বিতীয় ছবিতে দেখো একটা মহিলা দোকানে এসেছে, দেখো টাকা পেয়ে খুব খুশি। আরেকটা ছবিতে দেখতে পাচ্ছ তোমরা লেনদেন হচ্ছে, একজন আরেকজনকে টাকা দিচ্ছে। তাহলে এই যে নিত্য নৈমিত্তিক লেনদেনগুলো, প্রথম ছবিতে একজন ব্যবসায়ীর যে লেনদেন, দ্বিতীয় ছবিতে যে অনলাইন ব্যাংকিং যেটাকে বলা হয় বর্তমানে, বিকাশ, রকেট বা ক্যাশ বিভিন্ন মাধ্যম হয়ে থাকে। আরেকটা ছবিতে দেখো এখানেও টাকার লেনদেন করতেছে। এই নিত্য নৈমিত্তিক লেনদেনগুলো লিপিবদ্ধ করে রাখতে হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে নগদ টাকার লেনদেন, দেখো নিচে একটা বই দেখা যাচ্ছে, গ্রামীণ ব্যাংকের বই। তো এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ, এটা গ্রামীণ ব্যাংকের চিহ্ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ গ্রামীণ ব্যাংকের চিত্র। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই চিত্রটার পরবর্তীতে আরেকটা চিত্র আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা ব্যাংকের একটা লেনদেনের চিত্র। তো আসো শিক্ষার্থীবৃন্দ, আমরা তোমাদের বইয়ের নবম অধ্যায়ের রে অমিল নিয়ে আলোচনা করব, পৃষ্ঠা নম্বর 126। আজকের পাঠের শিক্ষণ ফলগুলি নিয়ে আমি একটু আলোচনা করি। দেখো শিক্ষণ ফলগুলো কি হবে, আজকে তোমরা পাঠ শেষে কি শিখতে পারবে। রে অমিল কাকে বলে বলতে পারবে। 2, রে অমিলের উদ্দেশ্য বর্ণনা করতে পারবে। 3, রে অমিল প্রস্তুতকারী হিসাবের গাণিতিক নির্ভুলতা পরীক্ষা করতে পারবে। 4, অনিশ্চিত হিসাবের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে। তো শিক্ষার্থীবৃন্দ, আসো আমরা রে অমিল কাকে বলে জেনে নিই। দেখো একটু ভালো করে দেখো। দেখো রে অমিল কাকে বলে। খতিয়ানের হিসাবগুলোর গাণিতিক নির্ভুলতা যাচাই করার জন্য নির্দিষ্ট দিনে একখানা পৃথক খাতায় বা কাগজে সকল হিসাবের উদ্বৃত্তগুলোকে ডেবিট ও ক্রেডিট এই দুই ভাগে বিভক্ত করে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকেই রে অমিল বলে। আমি আবারও বলছি, খতিয়ানের হিসাবগুলোর গাণিতিক নির্ভুলতা যাচাই করার জন্য নির্দিষ্ট দিনে একখানা পৃথক খাতায় বা কাগজে সকল হিসাবের উদ্বৃত্তগুলোকে ডেবিট ও ক্রেডিট এই দুই ভাগে বিভক্ত করে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকেই রে অমিল বলে। আসো শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা জেনে নিই রে অমিলের উদ্দেশ্য। দেখো রে অমিলের উদ্দেশ্যগুলো কি। দেখো, প্রথম উদ্দেশ্য হচ্ছে জাবেদা ও খতিয়ানে লেনদেনগুলো সঠিকভাবে লিপিবদ্ধ হয়েছে কিনা তা যাচাই করা রে অমিলের একটি মুখ্য উদ্দেশ্য। দেখো দ্বিতীয় উদ্দেশ্যটা কি, আমরা একটু পড়ি। দেখো আর্থিক বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত সহজতর করা, এটা হচ্ছে রে অমিলের দ্বিতীয় উদ্দেশ্য। তো আসো আমরা তৃতীয় উদ্দেশ্যটা একটু জেনে নিই। তৃতীয় উদ্দেশ্যে কি বলা হয়েছে, জাবেদা ও খতিয়ানে কোনো ভুল ত্রুটি থাকলে তা উদ্ঘাটন ও সংশোধন করা। তো শিক্ষার্থীবৃন্দ, আসো আমরা এবার চতুর্থ যে রে অমিলের উদ্দেশ্য রয়েছে এটা একটু জেনে নিই। দুতরফা দাখিলা পদ্ধতি মোতাবেক জাবেদা ও খতিয়ানে লেনদেন লিপিবদ্ধ হয়েছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য রে অমিল প্রস্তুত করা হয়। দুতরফা মানে দুই দিকে হিসাব লিপিবদ্ধকরণ, তোমরা আগে পড়েছ। এবার দেখো রে অমিলের পঞ্চম উদ্দেশ্যটা কি। রে অমিল তৈরির পঞ্চম উদ্দেশ্যটা হচ্ছে খতিয়ানের সকল জের একসাথে থাকে বলে আর্থিক বিবরণী প্রস্তুতের সময় ও শ্রমের অপচয় রোধ হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আরেকটি রে অমিলের উদ্দেশ্য রয়েছে। দেখো রে অমিলের সাহায্যে
কারবারের আর্থিক অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়। তাহলে আমরা রেওয়া মিলের কয়টা উদ্দেশ্য পেলাম? 6টা উদ্দেশ্য। আশা করি তোমরা উদ্দেশ্যগুলো বুঝতে পেরেছো। তো শিক্ষার্থীবৃন্দ, আসি আমরা রেওয়া মিলের ছক নিয়ে। হিসাব বিজ্ঞান মানে আসলে ছক। রেওয়া মিলেরও ছক রয়েছে, একটি সুনির্দিষ্ট ছক। ছকটা তো তোমরা দেখো। প্রথমে কি লিখবো? ড্যাশ প্রতিষ্ঠান, মনে করো রব্বানি ট্রেডার্সের, তাহলে এটা একটা প্রতিষ্ঠান। এরপরে আমরা কি লিখবো? রেওয়া মিল। তাহলে ড্যাশ প্রতিষ্ঠানের রেওয়া মিল, যে কোনো একটা প্রতিষ্ঠান হইতে পারে। তারপরে লিখবো আমরা ড্যাশ সালের ড্যাশ তারিখের, মনে করো 1999 সালের, বা ধরো না তোমার 2019 সালের 31শে ডিসেম্বর তারিখের হইতে পারে। আবার অনেকে কি করে তোমার মাসের মাঝামাঝি 30শে জুন তারিখের হইতে পারে। তো এখন ছকটাতে কি কি আছে আমরা একটু দেখে নিই। দেখো, প্রথমে আছে ক্রমিক নং বা কোড নং। দ্বিতীয়তে আছে, দ্বিতীয় ছকের কলামে রয়েছে হিসাবের শিরোনাম। তৃতীয় কলামে রয়েছে খতিয়ান পৃষ্ঠা। চতুর্থ কলামে রয়েছে ডেবিট টাকা এবং পঞ্চম কলামে রয়েছে ক্রেডিট টাকা। আসো আমরা এখন জানবো যে সকল হিসাব রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। দেখো, প্রারম্ভিক নগদ তহবিল, যে টাকাটা নিয়ে ব্যবসা আরম্ভ করা হয়। এরপরে আছে প্রারম্ভিক ব্যাংক তহবিল, ব্যাংকে যে টাকাটা নিয়ে নতুন বছর শুরু করা হয়, ব্যবসায় পরিচালনা করা হয়। এরপরের বিষয়টা রয়েছে সমাপনী মজুত পণ্য, যে সকল হিসাবের রেওয়া মিল অন্তর্ভুক্ত হয় না। এগুলোর মধ্যে তাহলে কয়টা জিনিস পেলাম আমরা? 3টা জিনিস পেলাম। একটা হচ্ছে প্রারম্ভিক নগদ তহবিল, আর দ্বিতীয়টা হচ্ছে প্রারম্ভিক ব্যাংক তহবিল, আর একটা হচ্ছে সমাপনী মজুত পণ্য। এছাড়াও বলে রাখি, আরেকটা জিনিস হইতে পারে সম্ভাব্য দায়। সম্ভাব্য দায় যদি দেয়া থাকে, সেক্ষেত্রেও এটা রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা জানবো অনিশ্চিত হিসাব কি। তো দেখি আমরা অনিশ্চিত হিসাবটা কি। কি বলা হয়েছে? সাধারণত রেওয়া মিলের দুই পাশে, তার রেওয়া মিলের 2টা পাশ রয়েছে, দুই পাশে সমান করার জন্য সাময়িক সময়ের জন্য যে হিসাব খোলা হয় তাকেই অনিশ্চিত হিসাব বলে। আবার পড়ছি, সাধারণত রেওয়া মিলের দুই পাশে, দুই পাশ বলতে তোমরা ডেবিট এবং ক্রেডিট 2টা পাশ টাকার অঙ্ক রয়েছে, ওই 2টা কলামের কথা বলা হয়েছে। সমান করার জন্য, একদিকে মনে করো কম থাকলে আরেকদিকে বেশি থাকলে কম দিকটাকে বেশি দিকের সাথে সমান করতে হবে। তাহলে সেটা করার জন্য যে হিসাব করা হয় তাকে কি বলা হয়? অনিশ্চিত হিসাব বলে। তো এখন আসো আমরা একটা রেওয়া মিল দেখবো। এখানে মেসার সালেহ এন্ড কোং এর হিসাব রক্ষক কর্তৃক প্রস্তুতকৃত রেওয়া মিলটিতে কিছু অসামঞ্জস্যতা পরিলক্ষিত হয়। অসামঞ্জস্যতা মানে এটা কিন্তু ঠিক নেই। তাহলে দেখো, মিস্টার সালেহ এন্ড কোং এর রেওয়া মিল 31 ডিসেম্বর 2014। এখানে ক্রমিক নং 1 থেকে 14টা রয়েছে। হিসাবের নাম রয়েছে, দেখো কি, ক্রয়, প্রারম্ভিক মজুত পণ্য, বেতন, পাওনাদার, দেনাদার, ব্যাংক জমা উদ্বৃত্ত, আন্তঃফেরত, বহির্মুখী বহন খরচ, প্রদেয় বিল, তারপরে গৃহীত ঋণ, দালান কোঠা, বরাদ্দকৃত বাট্টা, মূলধন, বিক্রয়। এখানে তোমার দেখো, এখানে মনে করো একটা লেনদেন যেদিকে হওয়ার কথা ঠিক সঠিকভাবে নেই, এই কারণে বলা হয়েছে যে এটা অসামঞ্জস্যতা। ডেবিটটা ক্রেডিটে হয়ে গেছে, বা কিছু লেনদেন আছে ক্রেডিটের, এটা ডেবিটে হয়ে রয়েছে, এটা তোমাকে ঠিক করতে হবে। এখন উদ্দীপকের আলোকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। দেখো, একটা প্রশ্ন ক রেখেছি, একটু সৃজনশীল প্রশ্ন, তোমরা বুঝতে পেরেছো। ক খ গ 3টা প্রশ্ন হবে। তাহলে প্রথম প্রশ্নে কি রেখেছি আমি? মেসার্স সালেহ এন্ড কোং এর মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয়। এরপরে দেখো, খ নম্বর প্রশ্নটাতে কি হইতেছে? উপরোক্ত তথ্যের আলোকে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নিরূপণ করো। এটা হচ্ছে খ প্রশ্ন। এটার জন্য 4, প্রথমটার জন্য 2, দ্বিতীয়টার জন্য 4। তাহলে আরেকটা বুঝতে পেরেছো। আরেকটা প্রশ্ন গ, উদ্দীপকের আলোকে মেসার্স এন্ড কোং এর একটি শুদ্ধ রেওয়া মিল প্রস্তুত করো। তাহলে এটাও তোমাকে করতে হবে। তাহলে 3টা প্রশ্ন মিলে তোমার সৃজনশীল প্রশ্ন হয়ে গেল 2, 4, 4, সব মিলে কত? 10। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আসো উত্তর বলি, মূল্যায়ন পর্ব। এখন দেখো শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা মূল্যায়ন পর্বে জানবো রেয়ামিল কাকে বলে। বলো। হ্যাঁ, রেয়ামিল প্রকৃতপক্ষে কোনো হিসাব নয়, এটা একটা বিবরণী মাত্র। এরপরে আরেকজন, মূলধন জাতীয় মুনাফা জাতীয় লেনদেন পৃথক করো। দেখো মূল্যায়ন পর্বে তোমরা এইগুলা পারো কিনা। প্রারম্ভিক মজুত পণ্য 50,000 টাকা, তাহলে এটা কি করবা তোমরা, এটা মুনাফা জাতীয়র মধ্যে আনবা। দালান কোটা, যেহেতু এটা দীর্ঘদিন ভোগ করা যাবে এই খরচের মাধ্যমে, তার এটা কি মূলধন জাতীয়। বিজ্ঞাপন খরচ 1500 টাকা, তাহলে এটা কি মুনাফা জাতীয়। তারপরে দেখো মজুরি 2000 টাকা, এটাও স্বল্প সময়ের জন্য, এটা হচ্ছে তোমার মুনাফা জাতীয়। মূলধন দেখো দীর্ঘমেয়াদী প্রাপ্তি, এটা মূলধন জাতীয়। তারপর ক্রয়, এটা নিত্য নৈমিত্তিক প্রতিষ্ঠান পরিচালনার জন্য ব্যবহার করা হয়, এটা কি তাহলে মুনাফা জাতীয়। জমি ক্রয়, তাহলে এটা দীর্ঘদিন ব্যবহার করা যাবে। এটা সম্পদ, তাহলে এটা কি মূলধন জাতীয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা চলে আসি বাড়ির কাজ। দেখো একটা বাড়ির কাজ আমি তোমাদের জন্য রেখেছি, ভালো করে একটু খেয়াল করো। জনাব মামুনের 2014 সালে 31শে ডিসেম্বর তারিখের উদ্বৃত্তগুলো নিম্নরূপ। মূলধন হয়েছে 94,000 টাকা, বিমা সেলামি 5,000 টাকা। তোমাদের খাতা কলম থাকলে তোমরা একটু দেখি নাও, লিখি নাও। মূলধন কত? 94,000 টাকা, বিমা সেলামি 5,000 টাকা, আমদানি শুল্ক 3,500 টাকা, আর হাতে নগদ দেখো 1/1/2014। তাহলে তোমরা কি করবে, এটা প্রারম্ভিক হাতে নগদ আসবে নাকি? না, আসবে না। এরপরে 15,000 টাকা, তারপরে দেনাদার হচ্ছে 25,000 টাকা, এটা একটা সম্পদ। পাওনাদার 15,000 টাকা, উত্তোলন 10,000 টাকা, ক্রয় 30,000 টাকা, বিক্রয় 45,000 টাকা, বিনিয়োগ সুদ 3,000 টাকা, সমাপনী মজুত পণ্য 12,000 টাকা, কমিশন প্রাপ্তি 2,000 টাকা, বিনিয়োগ ব্যাংক জমা সুদ 500 টাকা, আর সত্য 40,000 টাকা, প্রারম্ভিক মজুত পণ্য 25,000 টাকা, সমাপনী ব্যাংক জমা 6,000 টাকা। তাহলে এখানে কি করতে হবে তোমাদেরকে, যে সমস্ত লেনদেনগুলো নগদান বই অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা কাজটা দিয়েছি, তো এটা কিন্তু একটা কিসের অঙ্ক? নগদানের অঙ্ক। তাহলে আমি তোমাদেরকে যদি এটা রেয়ামিল করার জন্য দিই, তাহলে কি করবে তোমরা দেখো, এটা মূলধন 94,000 টাকা, এটাকে কি করবে তোমরা ক্রেডিট দিয়ে নিয়ে যাবা। বিমা সালামি 5,000 টাকা, এটাকে ডেবিট দিকে। আমদানি শুল্ক খরচ যেহেতু এটা ডেবিট দিক, হাতে নগদ এটা আনবে না 15,000 টাকা, এটা আনবে না। দেনাদার সম্পদ, এটা ডেবিট দিকে আনবা। পাওনাদার 15,000 টাকা, এটা ক্রেডিট দিকে আনবা যেহেতু এটা দায়। উত্তোলন, এটা ডেবিট দিকে আনবা। ক্রয় খরচ ডেবিট দিকে আনবা, বিক্রয় ক্রেডিট দিকে আনবা, বিনিয়োগের সুদ আয়, এটা ক্রেডিট দিকে আনবা। সমাপনী মজুত পণ্য আনবা না। কমিশন প্রাপ্তি ক্রেডিট দিকে আনবা, প্রাপ্তি। বিনিয়োগ ব্যাংক জমার সুদ, এটা ক্রেডিট দিকে আনবা, কারণ এটা হচ্ছে আয়। আসবাবপত্র 40,000 টাকা, তাহলে এটা কি করবা, এটা সম্পদ হিসেবে ডেবিট দিকে আনবা। প্রারম্ভিক মজুত পণ্য ডেবিট দিকে আনবা, সমাপনী ব্যাংক জমা ডেবিট দিকে আনবা। আর এই যে প্রশ্নটা, এটা হলো আসলে তোমাদের নগদানের একটা প্রশ্ন, সেটাকে আমি শুধুমাত্র কি করি, এটা দিয়ে তোমরা রেয়ামিল তৈরি করবা। আসলে একটা অঙ্কের উদ্দীপক নিয়ে যে আরেকটা অঙ্ক করা যায়, সেইটা তোমাদেরকে আজকে করতে হবে বাড়িতে। তো নিশ্চয় বুঝতে পেরেছ শিক্ষার্থীবৃন্দ, এটা ফুল দেখতে পাচ্ছ তোমাদের বাড়িতে থাকে, প্রায় বাড়িতে গাঁদা ফুল থাকে। গাঁদা ফুলের আজকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ক্লাসে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।